9টা দেশে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছি। যারা ভোটার তালিকায় নিবন্ধিত আগে হন নাই এবং এনআইডি কার্ড পান নাই তাদের জন্য এই 9টা দেশে আমরা সেবা চালু করেছি, যে একজন ব্যক্তি অন্ততপক্ষে তার পরিচিত একজনের উপর আস্থা রাখতে পারবে। কালকে যে আমাদের একটি মিটিং হয়েছে, সেই মিটিং এর কিছু ফলো আপ অবহিত করার জন্য। এটা মূলত আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোট সংক্রান্ত। আপনারা জানেন যে নির্বাচন কমিশন সর্বোচ্চভাবে চেষ্টা করছে যে প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় নিয়ে আসতে, যারা আজ পর্যন্ত সেরকম কার্যকরীভাবে ভোটের আওতায় আসেননি। আপনাদের এটাও খেয়াল থাকার কথা যে 16 ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন। তার মধ্যে যেমন ছিল, উনি বলেছেন যে এবারে আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে চাই, এবার আশ্বাস নয় আমরা বাস্তবায়ন করতে চাই, এবং তিনি এটাও বলেছেন যে আমাদেরকে একটি নির্ভরযোগ্য ব্যবস্থা উদ্ভাবন করতে হবে। এই আলোকে কমিশন সংশ্লিষ্ট কমিটিকে দায়িত্ব প্রদান করে যে এটা নিয়ে গবেষণা করে একটা সুনির্দিষ্ট প্রস্তাব কমিশনের সামনে দিতে। কমিটি প্রচলিত আইন এবং নিয়ম গবেষণা করার পাশাপাশি আমাদের বিদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস, 34টি দেশে অবস্থিত 44টি মিশন অফিস থেকে ফিডব্যাক সংগ্রহ করে। আমি সেগুলো নিয়ে বিস্তারিত পরে বলছি। বাংলাদেশ ডাক বিভাগের সাথে আলোচনা করা হয়, বিভিন্ন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আলোচনা করা এবং তাদের কাছ থেকে প্রেজেন্টেশন নেওয়া হয়, দেশি বিদেশি। এবং সর্বোপরি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছেন সেই সুপারিশটিও স্টাডি করা হয়। আমরা প্রচলিত নিয়মে দেখতে পেয়েছি যে 4 ধরনের ভোটার শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। এই 4 ধরনের ভোটারের মধ্যে প্রবাসী ভোটার হচ্ছে একটি। আমরা 34টি দেশের 44টি মিশন অফিস থেকে ফিডব্যাকে মূলত 3টি জিনিস জানতে চেয়েছিলাম। ওই সকল এলাকায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা, ওই সমস্ত দেশে বা এলাকায় অপরাপর দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য কি ধরনের ভোট ব্যবস্থাপনা আয়োজন করে থাকেন, এবং সংশ্লিষ্ট মিশন অফিসের সুপারিশ বাংলাদেশি ভোটারদের ভোট প্রদানের ব্যাপারে। আমরা এখানে বিভিন্ন ধরনের সুপারিশ পেয়েছি। তার মধ্যে কেউ সরাসরি ভোটের ব্যাপারে মত দিয়েছেন, কেউ অনলাইন ভোটের ব্যাপারে মত দিয়েছেন, কেউ হাইব্রিড কোন একটা সিস্টেমের কথা বলেছেন। পোস্টাল ব্যালটের ব্যাপারে কেউ বলেছেন, আবার এটাও বলেছেন যে পোস্টাল ব্যালট বর্তমানে কার্যকরী নয়। সেটা আমি পরে বলছি কেন এটা কার্যকরী নয়। পোস্টাল ব্যালট করতে হলে এখানে একটা হাইব্রিড ম্যানেজমেন্ট করতে হবে। আমরা বাংলাদেশ ডাক বিভাগের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করেছি যে আমাদের পোস্টাল টাইমিংটা কিরকম প্রয়োজন হবে। আমাদের ফাইন্ডিং হচ্ছে, এই কমিটির ফাইন্ডিং হচ্ছে, বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম। যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয়নি বিদেশ থেকে। বাংলাদেশের ভিতর থেকে মাত্র 433টা পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে। আর বাংলাদেশের ভিতরেও আমরা যেটা বলেছি যে 4 ধরনের ভোটারদের ভোট দিতে পারেন। দেশের ভিতরে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীরা, ভোট আয়োজন এবং অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা, এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তি, তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন। তো আমরা মাত্র 433টি ভোট দেখেছি গত জাতীয় সংসদ নির্বাচনে, যেটা পোস্টাল ব্যালটের মাধ্যমে কাজ করা হয়েছে। আর প্রবাসী বাংলাদেশিরা কেউই ভোট দিতে পারেননি। আমরা দেখেছি এটা একটা অচল পদ্ধতি এই জন্য যে সময়ে গিয়ে আপনার প্রতীক বরাদ্দ হওয়ার পরে ব্যালট পেপার ছাপানো হয়, তখন থেকে ভোট গ্রহণের জন্য বাকি থাকে মাত্র 10-12 দিন, বড় জোর 15 দিন। কিন্তু পোস্টাল ব্যালটে যদি বিদেশ থেকে ভোট দিতে হয়, আমরা হিসাব করে দেখেছি সর্বনিম্ন 24 দিন থেকে প্রায় 35 দিন 40 দিন পর্যন্ত লাগে। তো এখানেই বোঝা যাচ্ছে যে এটা কোনো কার্যকরী পদ্ধতি নয়, যে কারণে এটা চলবে না এবং এটার একটা বিকল্প আমাদের খুঁজে বের করতে হবে। কমিটি মূলত সেই কাজটি করেছে। কমিটি 3টি পদ্ধতি সুপারিশ করেছে। একটি হচ্ছে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট সিস্টেম। 2, একটি অনলাইন সিস্টেম। বাই দ্য ওয়ে, আমরা বিভিন্ন দেশে খোঁজখবর নিয়ে দেখেছি অনলাইন সিস্টেমটা এখনো পর্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে নাই বা ব্যাপক আকারে প্রসার লাভ করেনি।
তদুপরি আমরা 4টি দেশে কিছু কিছু অনলাইন সিস্টেম আমরা দেখতে পেয়েছি, যেমন যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স, এস্তোনিয়া এবং মেক্সিকো। আর পাশাপাশি আমাদের উপমহাদেশে ভারত, পাকিস্তান সহ কয়েকটি দেশ পাইলট পর্যায়ে আছে গত কয়েক বছর ধরে এই অনলাইন সিস্টেম নিয়ে। আমরা ইউএনডিপি এর সাথে যখন আলোচনা করেছি, তারা আমাদেরকে যেটা বলেছেন যে অনলাইন সিস্টেমটা এখনো পর্যন্ত অনেকেই অ্যাডপ্ট করতে পারছে না, কেউ কেউ এটা ট্রায়াল পর্যায়ের পরে আবার ফেরত গেছে পূর্বের সিস্টেম। সুতরাং অনলাইন সিস্টেমটার মধ্যে আপনার বেশ কিছু ট্রায়ালের ব্যাপার আছে, পাইলটিং এর ব্যাপার আছে, সময় সাপেক্ষ একটা বিষয়। আমি যেটা বলছিলাম যে কমিটি 3টি পদ্ধতি সাজেস্ট করেছে। দুটো বললাম যে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট, দ্বিতীয় হচ্ছে অনলাইন পদ্ধতি, আর তৃতীয়টি হচ্ছে প্রক্সি ভোট। প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া। আমাদের কমিটির কাছে বিবেচ্য বিষয়াদি ছিল ভোটারের পরিচয় নিশ্চিত হওয়া, ভোটের গোপনীয়তা এবং নিরাপত্তা। আমাদের যে সিস্টেমই অ্যাডপ্ট করি না কেন এটা হতে হবে নিরাপদ এবং নির্ভরযোগ্য। একটা সাক্ষ্য থাকার ব্যবস্থা থাকতে হবে যাতে করে আইনি বিষয়গুলো ফেস করা যায়, অর্থাৎ আমরা পেপার ট্রেইলের কথা বলেছি। যে সময় পাওয়া যাবে ভোট গ্রহণের জন্য সেই সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পদ্ধতি, এটি একটি সাশ্রয়ী পদ্ধতি হতে হবে এবং সর্বোপরি সার্বজনীন পদ্ধতি হতে হবে, যাতে করে বিদেশে বসবাসরত সকল ধরনের প্রবাসী বাংলাদেশী ইরেসপেক্টিভ অফ দেয়ার লেভেল অফ এডুকেশন যেন এটা সহজে ভোটটা দিতে পারে। আমরা কমিটি যেটা সাজেস্ট করেছে যে এই 3টি পদ্ধতির মধ্যে প্রথম দুটি পদ্ধতি অর্থাৎ সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট পদ্ধতি এবং অনলাইন পদ্ধতিটি তারা ট্রায়ালের জন্য সাজেস্ট করেছেন এবং এটাকে ডেভেলপ করে যাতে করে টেস্ট করে দেখা যায় যে কোনটি বেশি গ্রহণযোগ্য এবং কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। পাশাপাশি তারা যেটা সাজেস্ট করেছে যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিং এ যেতে হবে। প্রক্সি ভোটিং বর্তমানে কয়েকটি দেশে বিভিন্ন পরিসরে প্রচলিত আছে, তার মধ্যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অন্যতম, আর ভারতে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য এটা প্রচলিত আছে। প্রক্সি ভোটের পক্ষে কমিটি যে যুক্তিগুলো তুলে ধরেছে তার মধ্যে একটা হচ্ছে যে গ্লোবালি কিছু কিছু জায়গাতে যেহেতু এটার প্রচলন আছে, দ্বিতীয়ত হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে তো আমরা জমি জমা বিক্রি করে থাকি, তাহলে পারে ভোটও তো একটা অধিকার, সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং এটা যদি আমাদেরকে একটা ভালো ফলাফল দেয়। আর তৃতীয়ত বাংলাদেশে সহায়তা নিয়ে ভোটের একটা প্রভিশন আছে, সেটা হচ্ছে যারা শারীরিকভাবে চ্যালেঞ্জ, দৃষ্টি প্রতিবন্ধী যারা, তাদের জন্য বিশেষ করে যে একজনের হয়ে আরেকজন ভোটটা দিয়ে দেয়। যদিও বা এটার সাথে এটাকে মিলানো যাবে না, তবে আমরা বলছি যে একটা ছোট একটা স্কোপ আছে। আর সর্বোপরি যে যুক্তিটি তারা দিয়েছে কমিটির পক্ষ থেকে যে এটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে এবং রিয়েল টাইমে করা সম্ভব। কমিটি যে রোডম্যাপ সাজেস্ট করেছে এবং যেটা কমিশন গতকালকে অ্যাপ্রুভ করেছে সেটা হচ্ছে যে একটা ওয়ার্কশপ করা হবে এই প্রস্তাবনার উপরে, এই তিনটি পদ্ধতি নিয়ে। যে ওয়ার্কশপটা হবে আগামী 7 এবং 8 এপ্রিলের মধ্যে, নির্দিষ্ট ডেটটা হয়তো আজকালকের মধ্যে আমরা ফাইনাল করব। সেইখানে আমরা অংশগ্রহণের জন্য আমরা অনুরোধ জানাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট যারা এইসব বিষয়ে কাজ করার মতো সক্ষম। আমরা প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং এমআইএসটি কে সম্পৃক্ত করার ব্যাপারে। এর বাইরেও যদি কোনো প্রতিষ্ঠান আমরা পাই রেলেভেন্ট যারা এই নিয়ে আমাদেরকে উপাত্ত দিয়ে সহায়তা করতে পারে তাদেরকে ইনভাইট করব। পাশাপাশি আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে সম্পৃক্ত যিনি বিশেষজ্ঞ ছিলেন তাকেও ইনভাইট করার পরিকল্পনা করেছি। আমরা অতীতে নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন এরকম দু একজন বিশেষজ্ঞকে নির্বাচন কমিশনে চাকরি করেছেন, রিটায়ারমেন্টে গিয়েছেন, অভিজ্ঞ, তাদেরকেও ইয়ে করব। বিভিন্ন এনজিও এবং প্রতিষ্ঠান যারা আমাদেরকে প্রেজেন্টেশন দিয়েছেন বা যারা আগ্রহী এই ব্যাপারে আপনার অংশগ্রহণ করার ব্যাপারে তাদেরকে আমরা আহ্বান জানাবো। এই
আপনার ওয়ার্কশপের মাধ্যমে আমরা যেটা ডেভেলপ করতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেম আর্কিটেকচার। এই যে তিনটা পদ্ধতি সাজেস্ট করা হলো, এই তিনটা পদ্ধতি তিনটা আর্কিটেকচার ডেভেলপ করা। এই আর্কিটেকচারটা ডেভেলপ হয়ে গেলে আশা করছি যে 7-8 এপ্রিলের এক সপ্তাহের মধ্যে সেটা ডেভেলপ হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই, অর্থাৎ রাজনৈতিক দলসমূহ এবং অপরাপর স্টেক হোল্ডার। সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে এইটাকে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্ট এবং সিস্টেম ডেভেলপমেন্ট করার পরে আপনারা জানেন যে কোনো একটা নতুন সিস্টেমকে একটা টেস্টিং এবং অডিটিং এর মাধ্যমে যেতে হবে এবং পাশাপাশি কনকারেন্টলি সেটার জন্য আলাদাভাবে সময় না দিয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্কটাকে আমাদেরকে মডিফাই করতে হবে। বর্তমান যে আইন আছে এই আইনের পরিবর্তন প্রয়োজন হবে। ফাইনালি আমরা একটা ট্রায়াল রানে যাব এবং চূড়ান্তভাবে এটাকে ডিপ্লয় করব। আমরা আশা করছি এই ধাপগুলো অনুসরণ করে আমরা প্রক্সি ভোটটাকে, যদি আমরা এই সকল ধাপে আমরা সবাই, আবারও বলি এটা একটা কন্ডিশনাল ব্যাপার, যে সবার এখানে সম্মতির ব্যাপার আছে, নেওয়ার ব্যাপার আছে, সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারলাম কিনা ফুলপ্রুফভাবে সেটার ব্যাপার আছে। এগুলো যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা প্রক্সি ভোটটা মোটামুটি একটা পরিসরে আর বাকিগুলো ট্রায়াল ফেজে ইমপ্লিমেন্ট করতে পারবো বলে আমাদের ধারণা। এই হচ্ছে প্রক্সি ভোট নিয়ে গতকাল পর্যন্ত সিদ্ধান্ত। থ্যাংক ইউ। যদি কারো কোনো প্রশ্ন, প্রবাসী ভোটার কত আছে? আনফরচুনেটলি এক্সাক্ট ফিগারটা নাই। আমরা যে 44টা অফিস থেকে আমরা নিয়েছি, এই 44টা অফিসের এতেই বাংলাদেশি জনসংখ্যা আছে 1,32,00,000। আমরা যদি এটা ধরে নিই 70 বা 80 ভাগ যদি ভোটার হয়, তাও তো ক্লোজ টু 1 কোটি। যারা ভোটার তারাই যদি শুধু ভোট, নাকি বাংলাদেশে যারা ভোটার যোগ্য এবং আমার পাসপোর্ট আছে না, আমরা প্রক্সি ভোট যেটা সাজেস্ট করতে, এটা শুধুমাত্র প্রবাসীদের জন্য সাজেস্ট করছি। আর বাংলাদেশীদের জন্য তো পোস্টাল ব্যালট সিস্টেম আছে। জি, যারা ভোটার শুধু তারা ভোট দিবেন না? জি, যারা ভোটার হয়েছেন, ভোটার তালিকায় নাম থাকতে হবে। ভোটার তালিকায় যাদের নাম আছে, উঠছে। এবং এখানে আপনাদেরকে বলে রাখি যে প্রবাসী যারা গিয়েছেন তারা তো কেউ এনআইডি নিয়ে গেছেন, তার মানে উনি ভোটার তালিকায় আছেন। আর আমরা 7টা দেশে, ইতিমধ্যে 9টা দেশ হয়ে যাবে, 9টা দেশে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছি। যারা ভোটার তালিকায় নিবন্ধিত আগে হন নাই এবং এনআইডি কার্ড পান নাই, তাদের জন্য এই 9টা দেশে আমরা সেবা চালু করেছি। অদূর ভবিষ্যতে আমরা এই সেবাটা 40টা দেশে সম্প্রসারণ করব। সুতরাং যারা অতীতে নিবন্ধন করেন নাই বা এখনো নিবন্ধিত হতে পারেন নাই, এদের কতটুকু আপনারা আগামী নির্বাচনের আগে শেষ করতে পারবো আমরা ঠিক জানি না। তবে আমরা যেসব দেশে ডেপ্লয় করেছি এগুলোতে তো একটা উল্লেখযোগ্য সংখ্যক আসবে। বাট আমাদের যেহেতু প্রবাসী বাংলাদেশের সংখ্যা অনেক এবং আমরা ধারণা করি যে একটা সংখ্যা তো যারা অনেক আগে বাংলাদেশ থেকে গিয়েছেন, এখনো পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন নাই, এনআইডি নেন নাই, তাদের জন্য হয়তো আমাদের আরো কিছু সময় দিতে হবে। স্যার, এই পুরো প্রক্রিয়াটা শেষ করতে আমাদের কতদিন সময় লাগবে? আর দ্বিতীয়ত হচ্ছে এটার সামনে চ্যালেঞ্জ কি মনে করছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আপনাদেরকে তো শুরুতেই আমি বলেছি চ্যালেঞ্জগুলো কি। একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অনলাইন কোন সিস্টেম, গ্লোবালি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কোন সিস্টেম আমাদের হাতে নেই। এরকম যদি থাকতো তাহলে তো আমরা রেডিলি, আমরা বলি না ইউ ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল, আমাদের কাছে যদি একটা হুইল থাকতো আমরা তো ওইটাই লাগিয়ে দিতাম। আমাদের নতুন একটা সিস্টেম আমাদেরকে ডিভাইস করতে হচ্ছে। তো আশা করি এটাতে আমরা সাকসেসফুল হব। আমাদের নির্বাচন সংস্কার কমিশনও কিন্তু একটা পদ্ধতি সাজেস্ট করেছে। তো আশা করি আমরা একটা কার্যোপযোগী পদ্ধতি করতে পারবো। এটা একটা চ্যালেঞ্জ বটে। আর আপনি যেটা বললেন যে কতদিন সময় লাগতে পারে, ইট উইল ডিপেন্ড অন হোয়াট কাইন্ড অফ প্ল্যাটফর্ম আমরা উই আর ট্রাইং টু ডেভেলপ। এটা বিশেষজ্ঞরাই বলতে পারবেন কত সময় লাগবে। তবে আশা করি আমরা আপনাদেরকে লেটেস্ট বাই 15 এপ্রিল বলতে পারবো কতদিন। 7-8 তারিখে আমাদের ওয়ার্কশপটা হয়ে গেলে আমরা আর্কিটেকচারটা ডেভেলপ করলে তখন যারা আর্কিটেকচারগুলো আমাদেরকে প্রেজেন্ট করবেন, আমরা নিজেরাও একটা আর্কিটেকচার ওয়ার্কআউট করেছি ইলেকশন কমিশনের নিজস্ব জনবল দিয়ে। তো সেটা আর এখানে আমি অবতারণা না করি, যেহেতু এটা ওয়ার্কশপের মাধ্যমে যাবো আমরা, সেখানে হয়তো এটাও প্রেজেন্ট করতে বলবো। তখন আমরা হয়তো বলতে পারবো যে কতটা সময়। স্যার, এখানে একটা বিষয় আছে, পরিচালন তত্ত্বাবধায়ক পদ্ধতি যখন ছিল তখন একটা গুরুত্বপূর্ণ দলের ব্যক্তির পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে
শিশু এবং এই প্রতিবন্ধী ছাড়া কেউ নিরপেক্ষ না। প্রবাসী যিনি অথরাইজ করবেন আর কি নিজের ভোটটাও গোপনীয়তা রক্ষা করতে পারেন না, আমি নানা সমস্যা এই বিষয়ে আমাদের গোপনীয়তার কিভাবে রক্ষা করবেন। হ্যাঁ, এই একটা জায়গা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি যে আপনাকে কাউকে না কাউকে একজন ব্যক্তিকে তো আস্থায় নিতে হচ্ছে, এবং এখানে আমরা এই বিষয়টাই ডিবেট করেছি যে ধরেন আমি একজন প্রবাসী, আমার ভাইকে বা বন্ধুকে বললাম আমার হয়ে ভোটটা দিয়ে দিতে, আমি বললাম যে আমি অমুক প্রতীকে ভোটটা দিতে চাই, এবং সে ভোটটা দিতে গিয়ে সেটাতে দিল না, এই আপনার রিস্ক থেকেই যায়। এই জন্য ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। এতটুকু ইমপিউরিটি নিয়েই আমরা এই পদ্ধতিটা কিন্তু সাজেস্ট করছি। সেক্ষেত্রে কি কোনো তালিকা প্রস্তুত করা হবে কিনা? পরিচিত জন সেক্ষেত্রে কি একজন একজন করে শুনি। দেখুন, আমরা আমাদের কতগুলো বিষয় তো আছে। একটা হচ্ছে যে আমাদের আস্থার ঘাটতি, বিশ্বাসের অভাব, আর পাশাপাশি আপনি যে কথাটা বললেন একজন ব্যক্তি আরেকজন, অন্ততপক্ষে ন্যূনতম আমরা এতটুকু জায়গাতে আস্থা রাখতে হবে যে একজন ব্যক্তি অন্ততপক্ষে তার পরিচিত একজনের উপর আস্থা রাখতে পারবে। আর তাও যদি না হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াই? সেই ক্ষেত্রে আপনারা নির্দিষ্ট কোনো তালিকা করবেন কিনা যে শুধুমাত্র যে ব্যক্তি বিদেশে আছে? আমরা এই পর্যন্ত যেটা প্রপোজ করছি যে এটা ব্যক্তির চয়েস। আমরা প্রথমে ভেবেছিলাম নিকটাত্মীয়, তো নিকটাত্মীয় দেখা যাবে তাহলে আমাদের অপশনটা লিমিটেড হয়ে গেল। নিকটাত্মীয় ডেফিনেশন আমরা তৈরি করেছিলাম, পরে আমরা সেখান থেকে সরে এসে প্রস্তাব করতে চাচ্ছি উনিই নির্বাচন করে উনি কাকে দিবেন, সেটা আত্মীয় না বন্ধু না পরিচিত জন, উনি নির্বাচন করবেন। যাই হোক, এগুলো সবই কিন্তু আপনার কন্ডিশনাল, প্রোভাইডেড আমরা এই সিস্টেমটা অ্যাডপ্ট করি, অ্যাকসেপ্ট করি, আমাদের স্টেক হোল্ডাররা অনলি দেন। এগুলো হচ্ছে আমি বলবো যে আরো পরের প্রশ্ন। তো থ্যাংক ইউ ভেরি মাচ।